এক ধনী পিতার একমাত্র কন্যার এমন একটি ঘটনা যেখানে সে প্রবীণ এক ব্যক্তিকে সকলের সামনে উল্টোপাল্টা কথা বলে অপমান করছিল এবং এক সাধারণ দেখতে মেয়েকে উপহাস করে বলছিল যে তোমাদের মতো মানুষের আমাদের সামনে কোনো মর্যাদা নেই, তোমরা সামান্য কিছু অর্থের জন্য আমাদের পিছনে ঘুরো। কিন্তু যখন তাদের আসল সত্য সামনে এলো তখন এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। সেদিন ছিল ঈদ উল ফিতরের সকাল। আফিয়া আহম্মদ, আগের তানিয়া আহুজা, শহরের অন্যতম বৃহৎ আবাসন ব্যবসায়ী জনাব আহম্মদ, আগের মিস্টার আহুজার একমাত্র কন্যা। সে তার ঝকঝকে মার্সিডিজ গাড়ি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ি লাল বাতিতে থামল এবং ঠিক তখনই গাড়ির কাছে হালকা টোকা পড়ল। আফিয়া পিছনে ফিরে দেখল একজন প্রবীণ ব্যক্তি, যার বয়স 60-এর উপরে হবে, গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। তার মাথায় বাঁশের একটি বড় ঝুড়ি, যাতে মাটির ছোট বড় প্রদীপ দিয়ে সুন্দরভাবে সাজানো। ছেঁড়া কাপড় আর খালি পা তার দারিদ্র্যের কথা বলছিল। বেটি, আজ ঈদ, কিছু প্রদীপ নাও। তার কণ্ঠে ছিল সামান্য কাঁপুনি ও মিনতি। আফিয়া কাঁচ না নামিয়েই ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আরে ধ্যাত, এই লোকগুলো না জানি কোথা থেকে মুখ তুলে চলে আসে, সে তার বন্ধুদের বলল। প্রবীণ লোকটি আবার টোকা দিল। বেটি, মাত্র 10 টাকার নাও, সকাল থেকে একটাও বিক্রি হয়নি। এবার আফিয়ার ধৈর্যের বাঁধ ভাঙল। সে পাওয়ার উইন্ডোর বোতাম টিপে কাঁচ নামালো। একবার বললে বোঝো না? এখান থেকে যাও, তোমার মুখ দেখে আমার দিন খারাপ হচ্ছে। যাও, তোমার এই নোংরামি অন্য কোথাও ছড়াও। প্রবীণ লোকটির মুখ শুকিয়ে গেল, তার আশাবাদী চোখ নিমিষে নিভে গেল। সে কিছু বলার আগেই সিগন্যাল সবুজ হয়ে গেল এবং পিছনের গাড়িগুলো হর্ন দিতে শুরু করল। ঘাবড়ে গিয়ে প্রবীণ লোকটি যেই পিছনে সরতে গেল, তার মাথার ঝুড়ির ভারসাম্য বিগড়ে গেল এবং ঝুড়ির কোণা সরাসরি আফিয়ার গাড়ির দরজায় আঘাত করল। খট করে একটি আওয়াজ হলো। এই আওয়াজ আফিয়ার কানে বোমার মতো ফাটল। সে তৎক্ষণাৎ ব্রেক কষল। গাড়ি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। পিছন থেকে হর্নের শব্দ আরও তীব্র হল, কিন্তু আফিয়ার কোনো পরোয়া ছিল না। সে রাগে গাড়ি থেকে বেরিয়ে এলো। তার দৃষ্টি দরজায় পড়া ছোট্ট ডেন্টটির উপর গেল। সেই ডেন্ট হয়তো সহজেই ঠিক হয়ে যেত, কিন্তু আফিয়ার জন্য তা ছিল তার সম্মানে লাগা একটি দাগ। অন্ধ নাকি, দেখতে পাও না? সে সেই প্রবীণ লোকটির উপর চেঁচিয়ে উঠল। তার আওয়াজ এত তীব্র ছিল যে আশেপাশের লোকজনও দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল। তোমার সাহস হয় কি করে আমার 1.5 কোটির গাড়িতে হাত দেওয়ার? জানো এর একটি পার্টসের দাম কত? তোমার পুরো জীবন বিক্রি হয়ে যাবে এটা ঠিক করতে। প্রবীণ লোকটি ভয়ে কাঁপছিল। সে তার দিনের ভরসার সামগ্রী, ছড়িয়ে পড়া প্রদীপগুলোর দিকে দেখছিল, আর তারপর সেই ডেন্টটির দিকে। তার চোখে জল এসে গেল। মাফ করে দাও বেটি, ভুল হয়ে গেছে। আমি খুব গরিব মানুষ, আমার কাছে টাকা নেই। টাকা নেই? আফিয়া ব্যঙ্গ করে হাসল। যখন ভিক্ষা চাইতে বের হও তখন এসব ভাবো না? এখন ভোগো। আমার এখনই 10,000 টাকা চাই, না হলে আমি পুলিশ ডাকছি। এইসব তামাশা পাশের ফুটপাতে দাঁড়িয়ে দেখছিল এক মেয়ে। তার নাম ছিল নূর, আগের কাব্য। সে সাধারণ পোশাকে ছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত বিচক্ষণতা ও শান্তি। সে তার ঘরের জন্য কিছু মিষ্টি নিতে এসেছিল, কিন্তু এখানকার দৃশ্য দেখে তার পা থেমে গেল। সে এই অন্যায় সহ্য করতে পারল না। সে এগিয়ে গেল এবং আফিয়ার কাছে গিয়ে বলল, ম্যাডাম, শান্ত হন। উনি প্রবীণ মানুষ, ভুল হয়ে গেছে। আপনি বড় ক্ষমা করে দিন। আজ ঈদের দিন, কারোর বদদোয়া নেবেন কেন? আফিয়া নূরকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তার সাধারণ পোশাক দেখে আফিয়ার মনে তার জন্য অবজ্ঞা জন্মালো। ও, তো তুমি এর উকিল, নাকি তোমরাও এই দলের? লোকজনের গাড়ির ক্ষতি করে টাকা আদায় করার নতুন কৌশল এটা? নূর শান্তভাবে উত্তর দিল, আপনি ভুল বুঝছেন। আমি শুধু বলছি, একটি ছোট ডেন্টের জন্য একজন গরিব মানুষকে এভাবে অপমান করা ঠিক নয়। ঠিক নয়? আফিয়ার রাগ এবার নূরের ওপর পড়ল। তুমি আমাকে শেখাবে কি ঠিক আর কি ভুল? মনে হচ্ছে তোমার খুব বেশি সহানুভূতি হচ্ছে। তাহলে একটা কাজ করো, তুমিই টাকা দিয়ে দাও। বের করো 10,000 টাকা, এখনই। নূর এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। সে তার পার্স খুলল, তার থেকে কিছু নোট বের করে আফিয়ার দিকে বাড়িয়ে দিল। আমার কাছে এখনই এতটুকুই আছে,
সে বলল, নোট গুনে দেখা গেল 5,000 টাকা। আফিয়া প্রায় ছিনিয়ে নিল টাকাগুলো। বাকি 5,000 টাকা কি আমি দান করে দেব? নূর তার চোখে দৃঢ়তা এনে বলল, বাকি 5,000 টাকা আমি আপনার কাছ থেকে মানবতা বোধের কারণে ধার নিচ্ছি। খুব শীঘ্রই আমি তা ফেরত দেব। এই কথা আফিয়ার অহংকারে আরও একটি আঘাত হানল। সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু নূরের চোখে সে এমন এক দীপ্তি দেখল যা সে বুঝতে পারল না। আফিয়া রাগে টাকাগুলো পকেটে রাখল, প্রবীণ লোকটিকে শেষবারের মতো ঘৃণার চোখে দেখল এবং দ্রুত গতিতে তার গাড়িতে চেপে চলে গেল। তার বন্ধুরাও নীরব ছিল। সম্ভবত তাদেরও আফিয়ার আচরণ আজ একটু বেশিই খারাপ লেগেছিল। গাড়ি চোখ থেকে আড়াল হতেই প্রবীণ লোকটি নূরের হাত ধরে ফেলল। বেটি, তুমি আমাকে বাঁচালে। আল্লাহ তোমার মঙ্গল করুন। তোমার টাকা আমি শীঘ্রই ফেরত দেব। নূর তার হাত ধরে বলল, বাবা, আপনি চিন্তা করবেন না, এই টাকার কথা ভুলে যান। প্রবীণ লোকটি তাকে অসংখ্য দোয়া দিল এবং সেখান থেকে চলে গেল। এখন রাস্তায় শান্তি, কিন্তু নূরের মনে এক ঝড় উঠেছিল। সে আফিয়ার মুখ ভুলতে পারছিল না। সেই মুখে ধন সম্পদের নেশা, মানবতাবোধের অভাব এবং এক বেপরোয়া অহংকার স্পষ্ট ফুটে উঠছিল। এটা কেবল একটি ডেন্টের কথা ছিল না, এটা ছিল সেই মানসিকতার কথা যা টাকাকে মানুষের চেয়ে বড় মনে করে। নূর ভালোভাবেই জানত এই মেয়েটি কে। সে অনেক ব্যবসায়িক পত্রিকায় আফিয়া আহমেদের ছবি দেখেছে। আহমেদ ইম্প্যাক্টস এমন একটি কোম্পানি যা আবাসন জগতে দ্রুত উত্থানশীল ছিল। নূর সেখানেই দাঁড়িয়ে থাকল। সে মনস্থির করে ফেলেছিল যে সে আফিয়া আহমেদকে এমন একটি শিক্ষা দেবে যা সে তার সারা জীবন ভুলতে পারবে না। তার মুখে এক ইস্পাত কঠিন সংকল্প ফুটে উঠল। সেই ঘটনার প্রায় 2 মাস কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতি ফিকে হয়ে যায়, বিশেষ করে যখন আপনার জীবন দ্রুত গতিতে ছুটছে। আফিয়া আহমেদের জন্য সেই ঘটনা একটি ভুলে যাওয়া সামান্য বিষয় ছাড়া আর কিছুই ছিল না। তার জন্য সেই প্রবীণ ব্যক্তি আর সেই মধ্যবিত্ত মেয়ে নূর ছিল তার বিলাসবহুল জগতের ক্যানভাসে পড়া ধুলোর কণা মাত্র, যা সে কবেই মুছে ফেলেছে। তার সমস্ত মনোযোগ এখন একটি জিনিসেই কেন্দ্রীভূত ছিল, প্রকল্প, সাম্রাজ্য। এটা তার কোম্পানি আহমেদ ইম্প্যাক্টসের যাবৎকালের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সিঙ্গাপুরের একটি বহুজাতিক কোম্পানি, সিংঘানিয়া কর্পোরেশন। অমুসলিম নামটিকে রাখা হলো কারণ এটি একটি বহুজাতিক কর্পোরেশনের নাম এবং মূল কাহিনীর কাঠামো ঠিক রাখতে এর বিকল্প নাম প্রস্তাব করা সম্ভব নয়। ভারতে তাদের প্রথম মেগা অবকাঠামো প্রকল্প শুরু করছিল এবং আহমেদ ইম্প্যাক্টস এটি পাওয়ার প্রধান দাবিদারদের মধ্যে অন্যতম ছিল। এটি কেবল একটি টেন্ডার ছিল না, এটি ছিল 100 কোটির এমন এক জ্যাকপট যা আফিয়ার কোম্পানিকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করতে পারত। গত কিছু সময় ধরে আফিয়া দিনকে আর দিন আর রাতকে রাত মনে করেনি। সে তার দলের সঙ্গে মিলে এমন একটি প্রকল্প প্রস্তাব তৈরি করেছিল যা যে কোনো বিনিয়োগকারীকে মুগ্ধ করার জন্য যথেষ্ট ছিল। নকশা, বাজেট, সময়সীমা, প্রতিটি দিক অত্যন্ত সূক্ষ্মভাবে প্রস্তুত করা হয়েছিল। আজ ছিল চূড়ান্ত উপস্থাপন বা ফাইনাল প্রেজেন্টেশন। বাবা, সব ঠিক আছে। সিংঘানিয়া কর্পোরেশনের আমাদের প্রস্তাব পছন্দ হয়েছে। আজ শুধু একটা আনুষ্ঠানিকতা, সরাসরি সাক্ষাৎ। তাদের চেয়ারপারসন নিজেই ভারতে এসেছেন এই চুক্তি চূড়ান্ত করতে। সে তার পিতা জনাব আহমেদকে ফোনে বলল, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে বেটি। শুধু মনে রেখো, এই চুক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো ভুল হওয়া চলবে না। চিন্তা করবেন না বাবা, ভুলের কোনো অবকাশই নেই, আফিয়া হেসে বলল এবং ফোন কেটে দিল। গাড়ি একটি আকাশছোঁয়া কাচের ভবনের সামনে থামল। আফিয়া তার উঁচু হিলের টকটক শব্দে লবিতে প্রবেশ করল। তাকে সরাসরি 40তম তলায় অবস্থিত বোর্ডরুমে নিয়ে যাওয়া হলো। দরজা খুলল এবং আফিয়া আত্মবিশ্বাসে ভরা হাসি নিয়ে ভেতরে পা রাখল। বোর্ডরুমটি ছিল বিশাল ও জমকালো। মাঝখানে একটি বিশাল মেহগনি টেবিল এবং তার চারপাশে কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বসেছিলেন। কিন্তু আফিয়ার চোখ আটকে গেল টেবিলের সেই প্রান্তে যেখানে চেয়ারপারসনের চেয়ারটি ছিল। সেই চেয়ারে এক পরিচিত ছায়া বসেছিল, যার মুখ জানালা দিয়ে আসা তীব্র আলোর কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না। স্বাগত মিস আহমদ, এক শান্ত, সংযত এবং অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল।
চেয়ারপারসন তার চেয়ারে ঘুরলেন এবং আলো তার মুখের ওপর পড়ল। এক মুহূর্তের জন্য আফিয়ার মনে হলো তার চোখ তাকে প্রতারণা করছে। তার সামনে বসেছিল সেই একই মেয়ে, নূর, সেই সাধারণ দেখতে মেয়েটি, কিন্তু আজ তার হাবভাব, তার পোশাক এবং তার চোখের দীপ্তিতে ছিল আকাশ পাতাল তফাত। সে একজন অভিজ্ঞ কর্পোরেট নেতার মতো লাগছিল। আফিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। সে কেবল অবিশ্বাস নিয়ে নূরকে দেখছিল। তো তুমি এখানে? এর চেয়ে বেশি কিছু সে বলতে পারল না। হ্যাঁ, আমি এখানে, এই কোম্পানির চেয়ারপারসন। দয়া করে বসুন মিস আহমদ, আমাদের কাছে বেশি সময় নেই। আফিয়া তার চেয়ারে বসে গেল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরছিল। এটা কিভাবে সম্ভব? যে মেয়েটি সেদিন ফুটপাতে দাঁড়িয়েছিল, সে কিভাবে সিংঘানিয়া কর্পোরেশনের মালকিন হতে পারে? এটা কি কোনো দুঃস্বপ্ন? তার দল উপস্থাপন শুরু করল, কিন্তু আফিয়ার মনোযোগ অন্য কোথাও ছিল। সে বারবার নূরকে দেখছিল এবং প্রতিবার নূরের শান্ত ও তীক্ষ্ণ দৃষ্টি তাকে অস্বস্তিতে ফেলছিল। উপস্থাপন শেষ হল। আফিয়ার দল তাদের সেরাটা দিয়েছিল। এবার সিদ্ধান্তের পালা। নূর প্রকল্পের ফাইলটি হাতে নিল এবং পাতা উল্টাতে লাগল। বোর্ডরুমে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। মিস আহম্মদ, ফাইলটি বন্ধ করে নূর বলল, আপনার প্রস্তাব বাহ্যিকভাবে বেশ চিত্তাকর্ষক, চমৎকার নকশা, উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য। কিন্তু সে একটু থামল। এতে কিছু ঘাটতি আছে। আফিয়া নিজেকে সামলে নিয়ে বলল, আমি বুঝতে পারলাম না মিস সিংঘানিয়া, আমরা ছোট বড় সবকিছুর প্রতি নজর রেখেছি। নজর রাখেননি, নূর নির্লিপ্তভাবে বলল। আপনি আপনার প্রকল্পের পরিবেশগত প্রভাবের মূল্যায়ন অত্যন্ত ওপরের স্তরে করেছেন। আপনার বজ্র ব্যবস্থাপনার পরিকল্পনা পুরোপুরি অবাস্তব, এবং সবচেয়ে বড় কথা, আপনি স্থানীয় সম্প্রদায়ের মানুষকে তাদের জায়গা থেকে সরিয়ে তাদের জন্য আলাদা ঘর তৈরির যে বাজেট রেখেছেন, তা একটি উপহাস ছাড়া আর কিছুই নয়। আপনার কি মনে হয় সামান্য কিছু টাকা দিয়ে আপনি মানুষকে তাদের ঘর ছাড়া করবেন এবং তারা চুপ করে থাকবে? শেষ বাক্যটি তীরের মতো আফিয়ার বুকে বিঁধল। নূর আরও বলল, সিংঘানিয়া কর্পোরেশন কেবল মুনাফা অর্জনে বিশ্বাসী নয় মিস আহমেদ। আমরা যেখানেই যাই সেখানকার মানুষ ও পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব বুঝি। আপনার প্রকল্পটি কেবল কংক্রিটের একটি জঙ্গল তৈরি করার কথা বলে। এতে আত্মা নেই, এতে মানুষের প্রতি সম্মান নেই। তাই আমি দুঃখিত, আমরা এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করছি। কিন্তু আপনারা এটা করতে পারেন না, এটা আমার কর্মজীবনের সবচেয়ে বড় প্রকল্প। আফিয়া প্রায় চেঁচিয়ে উঠল। ব্যবসা আবেগের ওপর নয়, তথ্যের ওপর চলে মিস আহমেদ, এবং তথ্য হল আপনার প্রকল্পটি আমাদের মানদণ্ড পূরণ করে না। নূর তার কথা শেষ করল এবং তার চেয়ারে হেলান দিয়ে বসল। তার মুখে কোনো বিরক্তি ছিল না, ছিল না কোনো ব্যক্তিগত শত্রুতার ভাব। সে আফিয়াকে পেশাগতভাবে পরাজিত করেছিল। সভা শেষ হয়ে গেল। আফিয়া অপমান ও অবিশ্বাসের ভারে জর্জরিত হয়ে বোর্ডরুম থেকে বেরিয়ে এলো। এটা কেবল একটি টেন্ডার বাতিল হওয়া ছিল না, এটা ছিল তার অহংকারের চূর্ণ বিচূর্ণ হওয়া। কিন্তু এটা কেবল শুরু। পরবর্তী কয়েক সপ্তাহে আফিয়ার কোম্পানির উপর বিপর্যয়ের পাহাড় ভেঙে পড়ল। একটি বড় খুচরো ব্যান্ড, যার সাথে আহমেদ ইম্পেক্স একটি এক্সক্লুসিভ মল তৈরি করতে যাচ্ছিল, হঠাৎ তাদের চুক্তি প্রত্যাহার করে নিল। জানা গেল সেই ব্র্যান্ডের সবচেয়ে বড় বিনিয়োগকারীরা ছিল সিংঘানিয়া কর্পোরেশনের সহযোগী। তারপর একটি ব্যাংক, যা আহমেদ ইম্পেক্সের নতুন প্রকল্পগুলোতে অর্থায়ন করার কথা ছিল, শেষ মুহূর্তে ঋণ দিতে অস্বীকার করল। সেই ব্যাংকের পরিচালনা পর্ষদেও নূরের পিতা জনাব সিংঘানিয়ার যথেষ্ট প্রভাব ছিল। একের পর এক সব দরজা বন্ধ হতে লাগল। আফিয়া বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। তার কোম্পানি, যা গতকাল পর্যন্ত সাফল্যের ঘোড়ায় সাওয়ার ছিল, আজ দেউলিয়া হওয়ার পথে। সে রাতে ঘুমাতে পারত না। সব দিক থেকে চাপ বাড়ছিল। বিনিয়োগকারীরা তাদের টাকা ফেরত চাইছিল এবং বাজারে কোম্পানির সুনাম মাটিতে মিশে যাচ্ছিল। জনাব আহমেদ তার মেয়ের এই অবস্থা এবং নিজের কোম্পানির এই পতন দেখতে পারছিলেন না। তিনি তার যোগাযোগ ব্যবহার করা শুরু করলেন। তিনি এমন প্রতিটি ব্যক্তির সাথে কথা বললেন যারা আহমেদ ইম্পেক্সের সাথে চুক্তি বাতিল করেছিল। সব জায়গা থেকে তাকে একটিই নাম শুনতে হলো, নূর সিংঘানিয়া। প্রতিটি চুক্তির সুতো তারই সাথে বাঁধা ছিল। এক রাতে জনাব আহমেদ তার মেয়ের অফিসে গেলেন। আফিয়া এলোমেলো কাগজের মাঝে মাথা ধরে বসেছিল। কে এই নূর সিংঘানিয়া আফিয়া? আর তোমার সাথে তার কি শত্রুতা? জনাব আহমেদ সরাসরি জিজ্ঞাসা করলেন। আফিয়া চমকে তার বাবার দিকে তাকালো। আমি তাকে চিনি না, শুধু সেই টেন্ডারের সভাতেই দেখা হয়েছিল। মিথ্যা বলো না, জনাব আহমেদের কণ্ঠে ছিল কঠোরতা। আমি খোঁজ নিয়েছি। সে সিংঘানিয়া কর্পোরেশনের মালিক জনাব সিংঘানিয়ার একমাত্র মেয়ে।
গত 5 বছর ধরে সিঙ্গাপুরের ব্যবসা সামলাচ্ছিল এবং সম্প্রতি ভারতে ফিরেছে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ সরাসরি তার সাথে শত্রুতা করতে চায় না। তুমি এমন কি করেছো যে সেই আমাদের পুরো পরিবারের পিছনে লেগেছে? জনাব আহম্মদের কথা শুনে আফিয়ার মনে ঈদুল ফিতরের সকালের সেই দৃশ্যটি ঝলসে উঠল। সেই প্রবীণ ব্যক্তি, ছড়িয়ে পড়া প্রদীপগুলো এবং নূরের শান্ত মুখ, তার সব কিছু মনে পড়ে গেল। এত ছোট একটা কারণে কেউ এত বড় প্রতিশোধ নিতে পারে? সে ভয়ে ভয়ে তার পিতাকে সেই দিনের পুরো ঘটনা বলল। সব শুনে জনাব আহম্মদের মুখ সাদা হয়ে গেল। তার মেয়ের বোকামির ওপর রাগও হল, আবার আসন্ন ঝড়ের ভয়ও হতে লাগল। তিনি বুঝতে পারলেন এটা কেবল একটি ব্যবসায়িক লড়াই ছিল না, এটা ছিল সম্মান ও আত্মমর্যাদার লড়াই, যা তার মেয়ে শুরু করেছিল। তিনি এক মুহূর্তও দেরি না করে তার ফোন বের করলেন এবং জনাব সিংহানিয়ার নম্বর মেলালেন। বহু বছরের পুরনো ব্যবসায়িক সম্পর্কের দোহাই দিয়ে তিনি তার সাথে কথা বলার চেষ্টা করলেন, ক্ষমা চাইলেন এবং কোনো সমাধান করার অনুরোধ করলেন। ফোনের অন্য প্রান্ত থেকে জনাব সিংহানিয়ার গম্ভীর কণ্ঠস্বর এলো। আহম্মদ সাহেব, আমার মেয়ে যা করছে ঠিক করছে। সে আমাকে সব কিছু বলেছিল। আপনি এবং আপনার মেয়ে যাকে সামান্য প্রদীপ বিক্রেতা ভেবেছিলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সৈনিক, আবদুল্লাহ ভরসা, আগের রাম ভরসা, যিনি দেশের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। আর আপনার মেয়ে সামান্য কিছু টাকার জন্য তাকে রাস্তার মাঝখানে অপমান করেছে। কিছু ক্ষত টাকা দিয়ে ভরেন আহম্মদ সাহেব, তার প্রায়শ্চিত্ত কেবল অনুশোচনার মাধ্যমেই হয়। এই কথা শুনে যখন জনাব আহম্মদ ফোন রাখলেন, তখন তার হাত কাঁপছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি ধপ করে তার চেয়ারে বসে পড়লেন। আফিয়া, যে এতদিন তার বাবার মুখের ভাব দেখছিল, তার মন কোনো অশুভ আশঙ্কায় ডুবে গেল। কি বললেন বাবা? তার কণ্ঠে ছিল এক অজানা ভয়। জনাব আহম্মদ একটি দীর্ঘ গভীর শ্বাস নিলেন, যেন নিজের ভিতরের ঝড়কে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তিনি চোখ তুলে প্রথমবারের মতো তার মেয়ের দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তাকে চিনেনই না। সেই প্রবীণ ব্যক্তি, যাকে তুমি ভিখারি বলেছিলে, তিনি কোনো সাধারণ মানুষ নন। তার নাম আবদুল্লাহ ভরসা। তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক। এই কথা শুনে আফিয়ার মনে হল যেন কেউ তার কানে গলিত সীসা ঢেলে দিয়েছে। জনাব আহম্মদ আরও বললেন, জনাব সিংহানিয়া বলছিলেন, আবদুল্লাহ ভরসা একটি যুদ্ধে অংশ নিয়েছিলেন। একটি বিস্ফোরণে তার পায়ে গুরুতর আঘাত লাগে, যার কারণে তাকে সময়ের আগেই অবসর নিতে হয়। তার পেনশনের বেশিরভাগ অংশ তার স্ত্রীর দীর্ঘ অসুস্থতায় খরচ হয়ে গেছে। এখন তিনি তার নাতনির পড়াশোনার জন্য, তার কলেজের ফি দেওয়ার জন্য এবং সংসার চালানোর জন্য কাজ করেন, যাতে তার কষ্ট কিছুটা কমে এবং তার নাতনি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। এবার আফিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং একটি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগল। এটা তার অহংকার ভাঙার কান্না ছিল না, এটা ছিল গভীর, অসহনীয় অপরাধ বোধের কান্না। জনাব আহম্মদ তার মেয়ের কাছে গেলেন এবং তার কাঁধে হাত রাখলেন। তার রাগ এখন গলে গেছে এবং তার জায়গায় একজন পিতার চিন্তা ও আফসোস জায়গা করে নিল। এখন কেঁদে লাভ নেই আফিয়া, আমরা পাপ করেছি এবং এর প্রায়শ্চিত্ত আমাদেরই করতে হবে। সেই রাতে বাবা মেয়ে একটি সিদ্ধান্ত নিল। তারা আবদুল্লাহ ভরসাকে খুঁজে বের করবে এবং তার কাছে ক্ষমা চাইবে। এর জন্য তাদের যাই করতে হোক না কেন, কোম্পানির যা হবে দেখা যাবে, কিন্তু নিজের আত্মার এই দাগ মুছে ফেলাটা বেশি জরুরি ছিল। পরের সকালে আফিয়া ছিল সম্পূর্ণ অন্য এক মানুষ। তার মুখে না কোনো প্রসাধন ছিল, না কোনো অহংকার। তার চোখে ছিল এক রাতের অস্থিরতা আর গভীর অনুশোচনা স্পষ্ট। সে তার সেই মার্সিডিজ গাড়িতে তার বাবার সাথে বসল, কিন্তু আজ কোনো চালক ছিল না। গাড়ি চালাচ্ছিলেন জনাব আহম্মদ নিজেই। তারা সেই বাজারেই পৌঁছল যেখানে সব ঘটনা ঘটেছিল, কিন্তু এমন কাউকে খুঁজে বের করা যার সম্পর্কে আপনি কিছুই জানেন না, খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো ছিল। তারা প্রতিটি দোকানদার, প্রতিটি ফেরিওয়ালার কাছে সেই প্রবীণ প্রদীপ বিক্রেতার কথা জিজ্ঞেস করল। কেউ কেউ তাকে চিনতে অস্বীকার করল, কেউ কেউ তাদের অপরিচিত ভেবে কথা বলল না। অনেকক্ষণ ভরে ক্রমাগত খোঁজার পর একজন চা বিক্রেতা তাকে চিনতে পারল। হ্যাঁ, আবদুল্লাহ ভরসা চাচাকে চিনি। এখানেই কাছেই বস্তিতে থাকেন। সোজা গিয়ে বাম দিকে মোড় নেবেন, একটা ছোট মসজিদ আসবে।
তারই পিছনে তার ঘর। এখানে মন্দিরের বদলে মসজিদ ব্যবহার করা হলো। সেই ঠিকানায় পৌঁছে তাদের গাড়ি আর এগোতে পারল না। তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই সেই কাঁচা সরু গলি দিয়ে হাঁটতে লাগল। অবশেষে মসজিদের পিছনে একটি ছোট ভাঙাচোরা টিনের ছাদের বাড়ির সামনে তারা থামল। বাইরে একটি মেয়ে কাপড় শুকাচ্ছিল। জনাব আহমদ তাকে জিজ্ঞেস করলেন, এটা কি আব্দুল্লাহ ভরসা চাচার বাড়ি? মেয়েটি তাদের সন্দেহের চোখে দেখল এবং ভেতরে আওয়াজ দিল, দাদা, কেউ আপনার সাথে দেখা করতে এসেছে। এক মুহূর্ত পর দরজার পর্দা সরিয়ে আব্দুল্লাহ ভরসা বাইরে এলেন। তার বাড়ির সামনে জনাব আহমদ এবং আফিয়াকে দেখে তিনি চমকে গেলেন এবং তারপর তার মুখে ভয়ের ভাব এলো। তিনি ভাবলেন হয়তো তারা বাকি টাকা চাইতে এসেছেন। তিনি হাত জোড় করতে যাচ্ছিলেন, ঠিক তখনই আফিয়া দ্রুত এগিয়ে গেল এবং তার পায়ে পড়ে গেল। আমাকে মাফ করে দিন বাবা, আমার খুব বড় পাপ হয়ে গেছে। আফিয়ার কণ্ঠস্বর কান্নায় ডুবেছিল। আমি আমার সম্পদের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি আপনার যে অপমান করেছি তার কোনো ক্ষমা নেই। তবুও আমাকে মাফ করে দিন। আব্দুল্লাহ ভরসা এবং তার নাতনি এই অপ্রত্যাশিত দৃশ্যে হতবাক হয়ে গেলেন। এক ধনী ঘরের মেয়ে তাদের পায়ে পড়ে আছে। আব্দুল্লাহ ভরসা একজন সৈনিক ছিলেন, তার হৃদয় কঠিন ছিল না। তিনি আফিয়াকে ধরে তুললেন। ওঠো, আমি তোমাকে সেই দিনই ক্ষমা করে দিয়েছিলাম। রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু। তুমি রাগের বশে ছিলে, আমি মনে কিছু রাখিনি। তার এই সরলতা এবং মহানুভবতা আফিয়াকে আরও লজ্জিত করল। জনাব আহমদও হাত জোর করে ক্ষমা চাইলেন। আমরা আপনার কাছে অপরাধী আব্দুল্লাহ ভরসা চাচা, আমরা এই ভুল শুধরে নিতে চাই। তিনি আব্দুল্লাহ ভরসার নাতনি, যার নাম ছিল আয়েশা, আগের আরতি, তার পড়াশোনার পুরো দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিলেন। তিনি বললেন তারা তাকে ভারতের সেরা কলেজে পড়াবেন। একই সাথে তিনি আব্দুল্লাহ ভরসার জন্য সেই বাজারেই একটি পাকা দোকান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, যেখানে তিনি সম্মানের সাথে তার জিনিস বিক্রি করতে পারবেন। শুরুতে আব্দুল্লাহ ভরসা প্রত্যাখ্যান করলেন। তার আত্মসম্মান তাকে এইসব মেনে নিতে দিচ্ছিল না। কিন্তু যখন জনাব আহমদ বললেন, এটা সাহায্য মনে করবেন না, এটা আপনার মেয়ের উপহার এবং একটি ছেলের প্রায়শ্চিত্ত মনে করুন, তখন তার চোখ ভরে এলো এবং তিনি সম্মতি দিলেন। সেই দিন আহমদ ইম্পেক্স কোনো ব্যবসায়িক চুক্তি করেনি, কিন্তু আফিয়া এবং তার পিতা মানবতাবোধের এমন একটি চুক্তি করেছিলেন যা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় উপার্জন। কয়েকদিন পর আফিয়া কোনো পূর্ব নির্ধারিত সাক্ষাৎ ছাড়াই সিংহানিয়া কর্পোরেশনের অফিসে পৌঁছল। তাকে নূরের সাথে দেখা করতে হবে। আফিয়া নূরের সামনে বসে বলল, আমি এখানে কোনো ব্যবসায়িক চুক্তির জন্য আসিনি, আমি শুধু আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। নূর অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। আফিয়া বলল, যদি সেদিন আপনি না থাকতেন এবং যদি আপনি এসব না করতেন, তাহলে হয়তো আমি আমার সারা জীবন সেই অহংকারের অন্ধকারে কাটিয়ে দিতাম। আপনি আমাকে কেবল একটি শিক্ষাই দেননি, আপনি আমাকে একজন ভালো মানুষ হওয়ার সুযোগ দিয়েছেন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এর জন্য আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আফিয়ার চোখে আজ এমন এক সত্যতা ও বিনয় ছিল যা নূর আগে দেখেনি। নূর হাসল। তার হাসিতে আজ কোনো ব্যঙ্গ নয়, বরং এক স্বস্তি ছিল। শিক্ষা দেওয়া আমার উদ্দেশ্য ছিল না আফিয়া, আমি শুধু চেয়েছিলাম তুমি সেই প্রদীপগুলোর আলোর আসল অর্থ বোঝো। এই আলো শুধু ঘরকে নয়, হৃদয়কেও আলোকিত করে। আফিয়া মাথা নিচু করল এবং তার চোখে ছিল এক নতুন দীপ্তি, যা অনুশোচনা ও বোধগম্যতা থেকে জন্মেছিল। সেই সাক্ষাতের পর দুজনের মধ্যে আর কোনো বিদ্বেষ রইল না, না কোনো জয় বা হার, কেবল একটি সত্যিকারের শিক্ষা, মানবতাই সবচেয়ে বড় আলো। সেই সাক্ষাতের পর ধীরে ধীরে আহমেদ ইম্পেক্সের পরিস্থিতি শুধরাতে লাগল। থেমে যাওয়া চুক্তিগুলো আবার স্বাভাবিক হতে শুরু করল এবং আফিয়ার কাজ করার পদ্ধতি এখন সম্পূর্ণ পাল্টে গেছে। তার প্রতিটি প্রকল্পে এখন কেবল মুনাফা নয়, বরং মানবতা ও সামাজিক দায়িত্বের একটি কলাম যুক্ত হল। সে প্রতিটি সিদ্ধান্তের আগে ভাবত যে এর প্রভাব কেবল ব্যবসার ওপর নয়, বরং মানুষের জীবনের ওপরও পড়ে। জনাব আহমেদ তার মেয়ের এই পরিবর্তন দেখে গর্বিত হলেন, কারণ তিনি তার মেয়েকে কেবল সফল নয়, বরং সংবেদনশীল মানুষ হতে দেখেছিলেন। 1 বছর পর ঈদুল ফিতরের সকাল আবার এলো, কিন্তু আজকের সকাল ছিল অন্যরকম, কারণ আজ আফিয়ার চোখে সেই আলো ছিল যা সে একদিন অন্যদের প্রদীপে নিভিয়ে দিয়েছিল। তার মার্সিডিজ গাড়ির ডিকি মিষ্টি,
কাপড় এবং প্রদীপে ভরা ছিল। সে শহরের সেই গরিব এলাকাগুলোতে ঘুরছিল যেখান থেকে সে একদিন নাক উঁচু করে চলে যেত। আজ সেই হাত যা কোনো গরিবের কাছ থেকে কিছু নিতেও কুণ্ঠিত হতো, এখন সেই হাত দিয়েই খুশি বিতরণ করছে। প্রতিটি মুখে আসা হাসি তাকে এমন এক আনন্দ দিচ্ছিল যা কোটি টাকার টেন্ডারেও ছিল না। ঠিক তখনই তার ফোনে একটি বার্তা এলো। স্ক্রিনে নামটি দেখে আফিয়ার ঠোঁটে হাসি ফুটে উঠল। এটি ছিল নূরের। বার্তায় লেখা ছিল, শুনেছি আজকাল তুমি খুব লোকসানির চুক্তি করছো। যাই হোক, আমাদের কোম্পানির একটি নতুন প্রকল্পে টেন্ডার শুরু হয়েছে। যদি আগ্রহী হও তাহলে ঈদ মোবারক। আফিয়া বার্তাটি পড়ল, তারপর আকাশের দিকে তাকালো যেখানে সকালের সূর্য ঝলঝল করছিল। তার হাসিতে এবার কোনো অহংকার ছিল না, বরং ছিল এক গভীর শান্তি যা হৃদয়ের গভীর থেকে এসেছিল। সে জবাবে লিখল, সবচেয়ে লাভজনক চুক্তি তো আমি এখনই করছি, তোমাকেও ঈদ মোবারক। সে ফোন রাখল এবং একটি ছোট ছেলের হাতে প্রদীপের প্যাকেট দিল। ছেলেটির চোখে যে দীপ্তি ছিল তা হাজারো ঝাড়বাতির চেয়েও বেশি উজ্জ্বল ছিল। সেই নিষ্পাপের হাসিতে আফিয়া তার সমস্ত উত্তর পেয়ে গেল। সে বুঝতে পারল যে আসল সম্পদ অর্থে নয়, বরং হৃদয়ের দয়ায় থাকে। সেই মুহূর্তে সে অনুভব করল যে সে তার জীবনের সবচেয়ে বড় টেন্ডারটি পেয়ে গেছে, মানবতার টেন্ডার।